আমি ঘরের কাজে আজ সম্পূর্ণ কথা বলিনি। এই জন্য তোমার মা যত পেরেছে সাবিনাকে খাটিয়েছে। আমি ইনকাম করে টাকা পাঠাতাম, কিন্তু সাবিনা, দীপ, দীপান্বিতা, আমার মা, এরা যতটা তার ভাগ পেয়েছে তার থেকে দ্বিগুণ ভাগ পেয়েছে তোমার মা। সাবিনা মানুষটি ছিল নরম মনের, আমাকে খুব ভয় পেত, কিন্তু আমি কখনো ওকে বোকা দিতাম না বা মারতাম না। বিয়ের পর প্রথম আমি সাবিনাকে বলেছিলাম, আমার বাবার দেওয়া আমানত সাদিয়া, সাদিয়াকে দেখাশোনা করা আমাদের দায়িত্ব। বাবা মারা যাওয়ার আগে হাঁপাতে হাঁপাতে বারবার বলেছেন, আমি তোমার মায়ের সাথে পাপ করেছি। যেদিন আমি সাদিয়া মাকে বিয়ে করে আসি তারপর থেকে তোমার মা আমার সাথে আর একটু কথা বলেনি। আমি এখন বুঝেছি আমি অন্যায় করেছি, মাফ করে দিও আমাকে তোমরা। হয়তো আর আমি বেশি দিন বাঁচব না। শরীরের ভিতর জ্বালাতন করছে খুব। আমার সাদিয়াকে কখনো সৎ বোনের চোখে দেখবে না। ওর মা নেই, আমি হয়তো থাকবো না। আমার শরীরের অবস্থা ভালো না, তুমি ওকে ভালোবেসে আগলে রেখো। বলেই বাবা ওখানে আমার হাত ধরেই শেষ নিঃশ্বাস নেন। মৃত্যু বাবাকে আমি বলতে পারিনি আমি ওকে ভালোবাসতে পারবো না, তবে আমি ওকে আপন বোনের মতোই দেখব। সাদিয়াকে পড়াশোনা করাতে চেয়েছি, কিন্তু ও পালিয়ে বিয়ে করে তোমার বাবাকে। তোমার বাবা এখন যতটা ভালো, তখন এমন ছিলেন না, তখন ছিলেন বখাটে। তারপরেও আমরা মেনে নিয়েছি। সাদিয়াকে আমি যা যা দিয়েছি তার এক কানা করিও আমি সাবিনাকে দেইনি। এই যে বাড়িটি দেখছো, এটা আমি আমার সাবিনার নামে অর্ধেক লিখেছি, আর অর্ধেক অংশ দীপ ও দীপান্বিতার নামে, আর গ্রামের বাড়িটা সম্পূর্ণ তোমার আর সাবিনার নামে। বলে গ্রামের বাড়ির কাগজ জ্যাকেটের ভিতরের পকেট থেকে বের করে পিঙ্কির হাতে দিল। পিঙ্কির বিবেকে নাড়া দিল, হাত বাড়িয়ে নিতে পারল না কাগজটি। এই জমিতে তার মায়ের থেকে তার মামার হক বেশি, কিন্তু তারপরও পুরো বাড়িটি মামা তার আর মায়ের নামে করে দিয়েছে। এতদিন তার মা কিনা সম্পত্তির জন্যই তাকে এখানে রেখেছিল, কিন্তু পিঙ্কি জানে সে তো শুধু দ্বীপের জন্যই ছিল এখানে। মিস্টার সমুদ্র বের হতে যেও দরজায় দাঁড়িয়ে বলেন, সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসলে তারা কখনো সুখে থাকে না। লোভে পাপ, পাপে মৃত্যু, এটা শুধু একটি প্রবাদ বাক্য নয়, এটি একটি বাস্তব জীবনী। আশা করি আজ থেকে তুমি আমাদের নীরাকে দ্বীপের সাথে সুখে থাকতে দিবে। বলে চলে যান মিস্টার সমুদ্র। পিঙ্কি হাউমা করে কান্না করে দেয়। আজ তার খুব কষ্ট লাগছে। তার মা এতদিন কত খারাপ কথা বলতো এদেরকে নিয়ে, অথচ তারা কখনো এমন কিছুই করেনি। অপরদিকে ডিনার করে দীপ ও নীরা ঘরে চলে আসে। নীরা একটু মাথা আঁচড়াবে, তাই আয়নার সামনে যায়। দীপ তাকিয়ে আছে নীরার দিকে। নীরা মাথা আঁচড়াতে আঁচড়াতে আয়নায় দেখতে পেল দীপ তার দিকে তাকিয়ে আছে। নীরা দীপের দিকে ঘুরে বাম ভুরু উঁচু করে বলে, কি হয়েছে? দীপ নীরার কাছে এসে বলে, আমি টিউবলাইট। নীরা হালকা হাসে। সন্ধ্যায় হওয়া কথাটি এখনো মাথায় রেখেছে দীপ। নীরা বলে, ওটা তো রাগ করে বলছিলাম। দুইবার শুনেছি আমি তোমার মুখে যে আমি টিউবলাইট। তাহলে চলো আজ দেখিয়ে দিই আমি টিউবলাইট কিনা বউ। যেই নীরা এতদিন দীপকে খেপাতো, আজ সেই নীরা ঘাবড়ে যাচ্ছে। তোতলাতে তোতলাতে বলে, আসলে কাল পরীক্ষা, এখন তো আমাদেরকে। কিছু বলার আগে চশমার ভিতর দিয়ে নীরার দিকে তাকিয়ে দীপ বলে, 1 ডজন বাবু আনার প্রসেসটা আজ পরিপূর্ণ করে ফেলি, কি বলো? আচ্ছা, তোমার এতটুকু একটা জায়গায় 12টি বাবু ঢুকলে কেমন লাগবে? সাথে সাথে নীরার হাত যায় তার পেটে। কল্পনা করতে থাকে এই পেটে 12টি বাবু ঢুকলে তো পেট ফুলে ফেটে যাবে। দীপ স্মিত হেসে বলে, আমার কাছে ভালো উপায় আছে। প্রত্যেক বছরে আমরা যমজ বাবু নিব, এতে করে 6 বছরে 12টি বাবু হয়ে যাবে। খুক খুক করে কেসে ওঠে নীরা। 6 বছরে যদি পেট বড় হয় আর পেট কাটতে হয়, তাহলে বাঁচবে এত? তার উপর আবার এক এক বছরে 2টা করে বাচ্চা। ভাবতে নীরার মাথা ঘুরছে। দীপ ঘরে গরম পানির জন্য ফ্লাক্স রেখে দেয়, সেখান থেকে কুসুম গরম পানি ঢেলে নীরাকে দেয়। নীরা পানি নিয়ে ঢকঢক করে পুরোটাই গিলে ফেলে। দীপ গায়ে থাকা নরম চাদরটি 2 হাতে নিয়ে চিকন আকারে করে তারপর নীরার পিছন নিয়ে
নীরার কোমরে চাদরটি দিয়ে হালকা টান দেয় নীরাকে। নীরা হালকা নড়াচড়া করে। দীপ নীরার দিকে তাকিয়ে বলে, কি হলো বউ, 1 ডজন বাবু চাই না তোমার? এত নড়াচড়া করলে হবে? নীরা এবার জোরে এক নিঃশ্বাস নিয়ে গড়গড় করে বলে। ভালো রেজাল্ট করতে হবে তো, এখন পড়তে বসবো। দীপ ছেড়ে দেয় নীরার কোমর থেকে চাদরটি, বলে, রাত অনেক হয়ে গেছে, এখন ঘুমাও। আমি ভোরের দিকে অ্যালার্ম দিয়ে দিচ্ছি, তখন আবার রিভিশন দেওয়া যাবে। দীপের বলতে দেরি, নীরার খাটে যেয়ে শুয়ে পড়তে দেরি হয় না। দীপ লাইট অফ করে এসে নীরার থেকে দূরত্ব রেখে শুয়ে পড়ে। শুতে শুতে দীপ নীরাকে বলে, চিন্তা করো না বউ, তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করে দেওয়ার দায়িত্ব যেমন আমার, তোমাকে 1 ডজন বাবু এনে দেওয়ার দায়িত্ব আমার। নীরা চোখ বন্ধ করে মিটমিটিয়ে হাসতে থাকে। সকালে নীরা তার রেজিস্ট্রেশন কাগজ ও প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিজেকে রেডি করছে। দীপ নীরাকে একটি বোরকা কিনে দিয়েছে। নীরা এখন সেই বোরকা পরেছে। আজ প্রথম বোরকা পরলো, কেমন জানি লাগছে নীরার কাছে। তারপরও তার ক্যাডারশেপ দিয়েছে, তাই এক আলাদা ভালো লাগা কাজ করছে। কে এসেছে নীরার কাছে, নীরা বলেছে আসতে, সবাই একসাথে যাবে। মিস্টার রবিন, মিসেস নাজনীন ও নীরব এসেছে নীরার সাথে দেখা করতে। মিস্টার সমুদ্রও আজ অফিসে যাননি। দীপ বারবার নীরাকে এক কথাই বলে, এটা কিন্তু তোমার টেস্ট পরীক্ষা না, তাই এবার সম্পূর্ণ সময় বসে থেকে পরীক্ষা দিবে, মাথা ঠান্ডা রাখবে। তোমার জন্য আমি পানি দিয়েছি, গলা শুকিয়ে আসলে পানি খাবে। নীরা এবার বলে ওঠে, আপনি আমাকে সেই সকাল থেকেই এক কথা কেন বলছেন? আগেরবার টেস্টে তো হাফ এক্সাম দিয়ে বের হয়েছিলে, তোমাকে দিয়ে বিশ্বাস নেই। আপনি কিন্তু আমাকে এক্সামে যাওয়ার আগে অপমান করছেন। সবাই হেসে দেয় এদের কথাই। মিস্টার রবিন ও মিসেস নাজনীন মিলে নীরাকে কিছুক্ষণ আদর করেন। তারপর গাড়ির কাছে চলে আসেন সবাই। দীপ ও নীরা ফ্রন্ট সিটে বসেছে, রিক ও কেয়া ব্যাক সিটে বসেছে। দীপ নীরাকে নিয়ে চিন্তায় আসছে। যদিও বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত নিজ দায়িত্বে দীপ নীরাকে পড়িয়েছে, কিন্তু এই মেয়ে তো ঠিক ঠিকানা নেই। পড়ার ভিতর গানের কথা ভাবে, পরীক্ষার হলে কি করবে কে জানে। সবাই যে যার মতো ঘরে এসেছে। দীপান্বিতা অভ্রকে নিয়ে হাঁটছে। নীরব বাসে যেতে নিবে, দেখে দীপান্বিতা ও অভ্র একসাথে দাঁড়িয়ে আছে। দীপান্বিতা তাকিয়ে আছে নীরবের দিকে। নীরব কিছু একটা ভেবে দীপান্বিতার কাছে এসে বলে, এগুলো আপনার ছেলের জন্য। বলেই কিছু চকলেট অভ্রর হাতে দিয়ে চলে যায়। যাওয়ার সময় নীরব এক পলক তাকায় দীপান্বিতার দিকে, কিন্তু কোনো কথা বলে না। দীপান্বিতাও আজ চুপচাপ। দীপ নীরাকে পরীক্ষার হলে নিয়ে আসে। নীরা ও কেয়া নিজেদের মতো করে সিট খুঁজতে চলে যায়। দীপের নিজস্ব কলেজেও আজ গার্ড দিতে হবে, তাই দীপ চলে যায়। যাওয়ার আগে নীরাকে বলে, আমি না আসা অবধি দাঁড়িয়ে থাকবে, একটু দেরি হবে কিন্তু তুমি কোথাও যাবে না। নীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। রিক কেয়াকে বেস্ট অফ লাক বলে দীপের সাথে চলে যায়। পরীক্ষা শুরু হয়েছে। একদিকে নীরা পরীক্ষা দিচ্ছে তো অন্যদিকে দীপ অন্য পরীক্ষার্থীদের গার্ড দিচ্ছে। পরীক্ষায় গার্ড দিলেও দীপ শুধু নীরাকে নিয়ে ভাবছে, নীরা ঠিকভাবে পরীক্ষা দিচ্ছে কিনা, কোনো সমস্যা হলো কিনা, এগুলো ভাবতে থাকে দীপ। দুপুরে নীরার পরীক্ষার সময় শেষ। খাতা জমা দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে কেয়ার সাথে, কেয়াও দাঁড়িয়ে আছে রিকের জন্য। দীপ ছাত্রছাত্রীদের খাতা জমা নিয়ে ওগুলো ভালোভাবে মিলিয়ে তারপর গেল নীরার কাছে। রিক চলে এসেছে বাইক নিয়ে। এখন কেয়া ও রিক বাইকে করে যাবে, আর নীরা ও দীপ তাদের গাড়িতে করে যাবে। গাড়িতে ওঠার পর দীপ বলে, পরীক্ষা কেমন হয়েছে? খুব খুব সহজ প্রশ্ন এসেছে, কিন্তু জানি না সঠিক লিখেছি নাকি ভুল। কেন? তুমি কি লিখেছো তুমি নিজেও জানো না? অতগুলো চ্যাপ্টার মাথায় রাখাটাও তো লাগবে। 3 ঘন্টা পরীক্ষা দিয়েছি, লেখার তালেই ছিলাম। যেমন করছে হাত ব্যথা, তেমন করছে মাথা ভনভন। ক্ষুধা লেগেছে খুব? নীরা মাথা উঁচু নিচু করে হ্যাঁ বুঝিয়ে দিল। দীপ এক জায়গায় গাড়ি থামিয়ে দেয়, তারপর নীরাকে বলে, চলো তোমার প্রিয় ফুচকা খাওয়া যাক। নীরা খুশি হয়ে নেমে যায়। গাড়ি থেকে নেমেই দৌড় দেয় ফুচকার দোকানে। দীপ কিছু বলে ওঠার আগেই নীরা বলে, বেশি বেশি ঝাল দিয়ে ফুচকা বানিয়ে দিন। দীপ চোখ রাঙিয়ে বলে, তোমার এখন পরীক্ষা, এই সময় এত বেশি ঝাল খেলে অসুস্থ হয়ে যাবে। আরে কিছু হবে না, কতদিন পর আজ ফুচকা খাওয়ার সুযোগ পেয়েছি, আর আপনি কিনা আমাকে বাধা দিচ্ছেন। বলে কাঁদো কাঁদো ফেস করে।
দীপ আর বাধা দেয় না। ফুচকা রেডি হলে দোকানদার নীরাকে ফুচকা দেয়। নীরা ফুচকা খেতে খেতে দীপকে বলে, আপনি খাবেন না? না, তুমি খাও, আমি এসব খাই না। আরে আজকে একটু খেয়ে দেখেন, অনেক মজা হয় ফুচকা। বলে দীপের দিকে একটি ফুচকা এগিয়ে দেয়। যেই দীপ হাঁ করে নীরা হাতের ফুচকা খেতে যাবে, অমনি নীরা ওটা দীপের সামনে থেকে নিয়ে নিজের গালে দেয়। দীপ অবাক হয়ে আশপাশে দেখতে থাকে। নীরা হা হা করে হেসে বলে, আপনি তো ফুচকা খান না, তাই আর জোর করলাম না। দীপ কোনো রিয়াকশন না দেখিয়ে নীরার খাওয়া হয়ে গেলে দোকানদারকে টাকা দিয়ে গাড়ির দিকে এগোতে নেই। ঠিক তখনই নীরা একটি আইসক্রিম স্টল দেখতে পায়। সাথে সাথে নীরা বলে, আমি আইসক্রিম খাবো। এই শীতে একদম কোনো আইসক্রিম হবে না, পরশু তোমার পরীক্ষা, আমি যেন ঠান্ডা জ্বর আসতে না দেখি। প্লিজ প্লিজ প্লিজ। বলে দীপের হাত ধরে লাফাতে থাকে। অগত্যা দীপকে আইসক্রিম কিনতে হয়। পুরো পরিবারের সবার জন্যই দীপ আইসক্রিম কিনে নেয়। বাসে এসে সবাই মিলে আইসক্রিম উপভোগ করে। মিসেস সাদিয়া এসেছেন আজ। এতদিন গ্রামে নিজের শ্বশুরবাড়িতে ছিলেন। মিসেস সাদিয়া এসে সবাইকে বলেন, আমার মেয়েটা কি এতই বোঝা হয়ে গেছে যে এখন তাকে মামার বাড়িতে না থেকে হোস্টেলে থাকতে হচ্ছে? কেউ কিছু বুঝে উঠতে পারে না। ঠিক সেই সময় বাইরে থেকে পিঙ্কি এসে তার মাকে দেখে। মিসেস সাদিয়াকে দেখে পিঙ্কি অবাক হয়ে বলে, তুমি এখানে কেন মামা? শাড়ির আঁচলে মুখ গুজে কান্নার ভান করে মিসেস সাদিয়া বলে, আমার মেয়ে একা একা হোস্টেলে থাকবে, আমি মা হয়ে কিভাবে সহ্য করব, তাই ছুটে এসেছি। মিস্টার সমুদ্র দুপুরে খেতে এসেছেন। খাওয়া দাওয়ার পরেই আইসক্রিম খাচ্ছিলেন। তারপরই এই কাহিনী। মিস্টার সমুদ্র অবাক হয়ে পিঙ্কির কাছে এসে বলেন, তুমি হোস্টেলে যাচ্ছ? কই, আমাদের তো বলনি। আসলে আমি ভেবে দেখেছি আমার এখানে থাকা উচিত হবে না। আর এমনিতেও আমি বড় হয়েছি, কত শত মেয়ে হোস্টেলে থাকে, আমি কেন থাকতে পারবো না? মেয়ের কি মাথাটা গেছে? এসব বলছে কেন? এগুলো বললে তো সম্পত্তি পাবে না। মনে মনে বলেন মিসেস সাদিয়া। পিঙ্কিকে বলে ওঠে, তুই এসব কি বলছিস? হোস্টেলে কেনই বা যেতে হবে? কে কি বলেছে তোকে? আমি একদম ঠিক বলেছি আর ঠিক কাজ করেছি মা। আর চিন্তা করো না, তোমার সম্পূর্ণ ইচ্ছা পূরণ না হলেও অর্ধেক ইচ্ছা পূরণ হয়েছে। কেউ কিছু বুঝলো না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। পিঙ্কি ঘর থেকে সম্পত্তির কাগজ এনে মিসেস সাদিয়ার হাতে দিয়ে বলে, গ্রামের সম্পূর্ণ অধিকার এখন তোমার আর আমার। মামা আমার নামে কিছু অংশ লিখেছে। শুধু তোমার চাহিদার ভেতর ঢাকার সম্পত্তি পেলে না, আর পেতে বললেও মনে হয় না মা, কারণ দিব্যে আর না বলে। ভাই এত বড় শিক্ষিত একজন মানুষ, আর মামা নিশ্চয়ই ছেলে মেয়েদের না দেখে খালি আমার একার দিকে দেখতো না। মিস্টার সমুদ্র খুশি হন। তার কথাগুলো পিঙ্কির বিবেকে লেগেছে। এটা যে অনেক, কত মানুষ আছে ভালো কথার মূল্য দেয় না। সেখানে পিঙ্কি নিজে থেকেই বুদ্ধিমানের কাজ করেছে। সব কাজে বাধা দিতে নেই, তাই আজ কেউ পিঙ্কির কাজে বাধা দিচ্ছে না। মিসেস সাদিয়া মেয়েকে দেখে অবাক হচ্ছেন। মেয়ের তার এত পরিবর্তন কিভাবে সম্ভব? এই তো কালকেও তারা কত কুবুদ্ধি দেওয়া নেওয়া করছিল, আজ এক রাতে কি হয়ে গেল? পিঙ্কি সবাইকে দেখে আবার বলে, আমি হোস্টেল ঠিক করেছি, কাল উঠে যাব সেখানে। এখানে যত থাকবো হয়তো আমি খারাপ কিছুই করব। দীপের দিকে করুণ চোখে তাকিয়ে নীরার কাছে এসে নীরার হাত দুটি ধরে পিঙ্কি বলে, সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে আসাটা যেমন লোকের চোখে দৃষ্টিকটু, ঠিক তেমনই তৃতীয় ব্যক্তি হয়ে থাকাটা অনেক কষ্টকর। আমি এতদিনে এটা বুঝেছি, কিন্তু আমার ইচ্ছে শক্তির কাছে সবকিছু লোপ পেয়েছিল। ভাগ্যিস তুমি স্ট্রং একজন মানুষ, আর বাসার সবাই তোমাকে অঢেল ভালোবাসে। তাই তো আজ আমার মতো তৃতীয় ব্যক্তির সমাপ্তি হতে যাচ্ছে। পারলে ক্ষমা করে দিও ভাবি। নিজের ভুল বুঝতে পেরে নিজে থেকে দূরে সরে যাচ্ছে। তাই নীরা নিজেই আজ পিঙ্কিকে জড়িয়ে ধরে। সবাই আজ খুশি হয়। মিসেস সাদিয়া কিছু বলে না। মেয়ে তার ভালো এখন বুঝতে শিখেছে। আর এখন নীরাকে যা বলো তারপর তার কোনো কথা বলা মানায় না। মিসেস সাদিয়া এসে ক্ষমা চাইল মিস্টার সমুদ্রের কাছে। মিস্টার সমুদ্র বোনকে ক্ষমা করে দেন। পিঙ্কি এসে দাঁড়ায় মিসেস সাবিনার কাছে, বলে, আমার মায়ের জন্য তুমি সুখে থাকতে পারোনি মামি। শুরু থেকে সুখ না পাওয়া শেষ বয়সে এসে আশা করি তুমি হবে শ্রেষ্ঠ সুখী। এত ভালো বৌমা হয়েছে তোমার, রূপবতী, গুণবতী, আবার চঞ্চল। হয়তো ওর জন্য আজ আমার বিবেকবোধ ফিরে এলো।
মিসেস সাবিনা জড়িয়ে ধরে পিঙ্কিকে বলেন, তোকে কখনো পর ভাবি না, তুই আমার পরিবারের এক অংশ ছিলি, থাকবি। আজ পিঙ্কিও কান্না করে দেয় মিসেস সাবিনার কোলে মাথা গুঁজে। লোভে পড়ে এখানে থাকলেও মায়া তো মানুষের মনের মধ্যে বিরাজ করে। তাই তো পিঙ্কির মনে এখন এই পরিবারের সবার জন্য ভালোবাসার টান কাজ করছে। পিঙ্কির স্বপ্ন মিসেস সাদিয়ার থেকে ভিন্ন ছিল। পিঙ্কি ভেবেছিল সে দ্বীপের বউ হয়ে শ্বশুর শাশুড়ির সেবা করবে, মায়ের হক বুঝিয়ে সেও তার মতো সংসারী হবে। কিন্তু ভালো চিন্তার সাথে অসৎ উদ্দেশ্য থাকলে তা কখনো সম্পূর্ণ হয় না। সকালে গোসল করে শাড়ি পরে দীপানিতা। একটু পর লাইভ করবে শাড়ি সেলের জন্য। ভেজা চুলে হিজাব বাঁধা সম্ভব না, তাই আপাতত চুল মেলে রেখে ভেজা জামা কাপড় নিয়ে ছাদে আসে। কাপড় চোপড় রোদে শুকাতে দিবে। ছাদে সে কাপড়গুলো তারে মেলতে থাকে দীপানিতা। নীরব ছাদে ছিল, সিগারেটে নিজেকে ব্যস্ত রেখেছিল। একজন নিউট্রিশন হয়েও আজ নিজের সঙ্গী হিসেবে সিগারেট বেছে নিয়েছে। দীপানিতা ছাদে আসাতে আনমনে তার চোখ যায় সেদিকে। কতদিন পর আজ শাড়ি পরা অবস্থায় দেখল নিজের মায়াবোন বিহারিণীকে। দেখে নিজের চোখের পিপাসা মিটাতে থাকে নীরব। ঠিক তখনই অভ্র এসে দীপানিতার শাড়ির আঁচল ধরে টান দেয়। সাথে সাথে দীপানিতা হাত দিয়ে শরীরের কাপড় ঠিক করতে সক্ষম হয়। শাড়ি দিক বেদিক না হলেও কোমর থেকে হালকা শাড়ির পার সরে যায়। অভ্রকে দেখে নীরবের বিবেকে নাড়া দেয়। সে তার নিষিদ্ধ নারীকে দেখছে। এদিকে শাড়ির এমন অবস্থা হতে নীরব দীপানিতাকে শুনিয়ে শুনিয়ে বলে, লাইফে এসে তো আজকাল মানুষ নিজেদের রূপ যৌবন দেখিয়ে ইনকাম করছে, এখন কি তাদের ছাদে এসেও বাকিটুকু খেতে হবে? না জানি কত কি দেখতে হয়। পিছন থেকে নীরবের এমন কটু কথা সহ্য করতে পারে না দীপানিতা। ছাদ থেকে সোজা ঘরে চলে আসে। ঘরে এসে হাউমাউ করে কান্না করতে থাকে। অভ্র দীপানিতার পিছনে এসে দীপানিতাকে বলে, কি হয়েছে আম্মু? আজ প্রথম দীপানিতা রাগে দুঃখে অভ্রকে চড় মেরে বলে, কে তোর আম্মু? আমি তোর আম্মু না, চলে যা চোখের সামনে থেকে। বলেই বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ কান্না করতে করতে ঘুমিয়ে যায় দীপানিতা। আজ আর লাইভ করা হলো না তার। ঘন্টা খানিক পর মিসেস সাবিনা এসে ডাক দেন দীপানিতাকে। দীপানিতাকে ডেকে বলেন, লাইভ করিসনি? আদ্রকে তো গোসল করাতে হবে। অভ্রকে আজ তুমি গোসল করিয়ে দাও মা। নানা ভাই কোথায়? কোথায় মানে? ও তোমার কাছে নেই? না, আমি তো রান্না করতে ব্যস্ত। কিছু হয়েছে? আমি আজকে ওকে রাগের মাথায় মেরেছি মা, ওটু কথা শুনিয়েছি, মাথা গরম ছিল তাই। গেল কোথায় ছেলেটা আমার? বলে খাট থেকে লাফ দিয়ে ওঠে দীপানিতা। নীরার পরীক্ষা আজ শেষ দিন। দীপ নিজেও আজ পরীক্ষা সেন্টারে ব্যস্ত। পিঙ্কি ওই দিনের পরই চলে যায় হোস্টেলে। মিস্টার সমুদ্র নিজের কাজে গেছেন। মিসেস শিউলি তালিমের দাওয়াত পেয়েছেন, তাই সেখানে গেছেন। বাসে শুধু মিসেস সাবিনা ও দীপানিতা ছিল। মিসেস সাবিনা রান্না করছে। এমনিতেই দীপানিতার ঘর রান্নাঘর থেকে দূরে। তারপর প্রেসার কুকারের সিটি বাজার শব্দে দীপানিতার কথা শুনতে পান না। যদি শুনতে পেত তাহলে তখনই অভ্রকে নিজের কাছে নিয়ে নিতেন। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে দীপানিতাকে। অভ্রকে খুঁজে পাচ্ছে না কোথাও। এবার যেন নিজেই জ্ঞান হারাবে দীপানিতা। এই বাড়ি ওই বাড়ি খুঁজতে থাকে। মিসেস সাবিনা তাড়াতাড়ি খোঁজ নেন মিসেস নাজনীনের কাছ থেকে, কিন্তু না, অভ্র সেখানেও নেই। নীরব বাসায় আছে। আজ বিকেলে যাবে নিজের সেন্টারে। সোফায় বসে মায়ের কাছে শুনতে পেল অভ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চা অভ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে বুকে মোচড় দিল নীরবের নিজেরও। ভাবতে লাগলো ঘন্টা দুয়ে আগের ঘটনার জন্য কি এমন হলো। তাড়াতাড়ি করে অভ্রকে খুঁজতে বাইক নিয়ে বের হয় নীরব। নীরার সাথে অভ্রর বেশ কয়েকটা ছবি আছে, সেগুলো দেখিয়ে দেখিয়ে খুঁজবে অভ্রকে। মিসেস সাবিনা ফোন করে দিলেন মিস্টার সমুদ্রকে। অভ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে তিনিও দৌড়ে চলে এসেছেন। গলিতে এ বাড়ি ও বাড়ি করেও অভ্রর কোনো খোঁজ পাওয়া গেল না। দীপানিতার কানে এখন শুধু 4 বছর আগের সেই পুরনো প্রতিশ্রুতি ভেসে আসছে। কেউ একজন তাকে মারা যাওয়ার আগে বারবার বলেছিল, আমার অভ্রকে তুমি দেখে রেখো, আমার কলিজার টুকরোর এই দুনিয়ায় কেউ নেই। জন্ম দিয়েই আমি চলে যাচ্ছি, কিন্তু তার আসল গার্জিয়ান তুমি।
পারল না আজ দীপানিতা। এতগুলো বছর নিজের হাতে গড়ে তোলা অভ্রকে 2 মিনিটে হারিয়ে ফেল। মাত্র 4 বছরের এক শিশু, তার মনে কি এতই ক্ষোভ যে সামান্য একটু কথাতে সে আঘাত পেয়ে চোখের বাইরে চলে গেল?